গাইস, কিছু মুভি এমন আছে যা দেখলে কখন তোমার ঠোঁটের কোণে হাসি চলে আসে তুমি বুঝতে পারবে না। আর কিছু মুভি এমন থাকে যা দেখতে দেখতে কখন তোমার চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়বে তুমি ধরতে পারবে না। আর কিছু মুভি এমন থাকে যা মুভি হয় না, ইমোশন হয়। সাইয়ারা ঠিক তেমন একটা মুভি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ সুজন। গাইস, আমাদের এখানে দুটো দলের মানুষ হয়। একটা দলের মানুষ যারা তো সাইয়ারা মুভিটা রিলিজ হওয়ার সাথে সাথেই সিনেমা হলে গিয়ে মুভিটা দেখে এসছে। আর একটা দল যেটা হচ্ছে তুমি আর আমি, যাদের এখনো সাইয়ারা মুভিটা দেখার সৌভাগ্য হয়নি। গাইস, তোমাদের জন্য আমি মুভিটা তো আনতে পারিনি, কিন্তু মুভির ক্লাইম্যাক্সটা এনেছি। সো লেটস স্টার্ট। সো মুভিটা শুরু হয় বানি মাত্রা নামের একটা মেয়েকে দিয়ে, যে দাঁড়িয়ে আছে মুম্বাইয়ের কোর্টে। অ্যান্ড তার সাথে তার সমস্ত পরিবারও সেখানেই আছে। বানি অপেক্ষা করছে তার প্রিয় মাহিসের জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর মাহিস না এলেও মাহিসের একটা কল বানির কাছে আসে। আর মাহিস জানায় যে তার শেষ মুহূর্তে এসে তার প্রমোশন হয়েছে আর তাকে লন্ডনে পাঠানো হচ্ছে। বানি মনে মনে দুঃখিত হলেও হাসি মুখে বলে যে এটা তো ভালো খবর, আমরা তাহলে আর কিছুদিন পরেই বিয়েটা করবো। ঠিক তখনই গল্পে একটা মোড় চলে আসে। মাহিস জানায় যে সে অন্য একটা মেয়েকে ভালোবাসে, সে কখনোই এই বিয়েটা করতে পারবে না। এটা শুনে বানি খুব ভেঙে পড়ে। আর পরবর্তী 2-3 সপ্তাহ সে অনেক কান্নাকাটি করে। বানির পরিবারের সবাই বানিকে আগের অবস্থায় ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু দেখতে দেখতে 6 মাস কেটে যায়, তবু বানি আগের অবস্থায় ফিরতে পারেনি। আর মাহিসকেও ভুলতে পারেনি। বানির লেখালেখির প্রতি একটা আলাদাই টান ছিল। সে কখনো কখনো ছোট ছোট কবিতা লিখে ফেলতো, আর কখনো কখনো তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ছোট ছোট মুহূর্ত সে লিখে রাখতো। কিন্তু গত 6 মাস ধরে সে কোনো লেখালেখি করে না। কিছুদিন পর বানি একটা জার্নালিজমের চাকরির ইন্টারভিউ দিতে যায়। সে পুরোপুরি উপযুক্ত না হলেও অনেক কষ্টের পর সে চাকরিটা পেয়ে যায়। আর এই চাকরির মাধ্যমে বানির দেখা হয় ক্রিস কাপুর নামের একটা ছেলের সাথে। বানি একদিন অফিসের সামনে তার ডায়েরিটা ফেলে আসে, আর ক্রিস ডায়েরিটা দেখতে পেয়ে ডায়েরিটা কুড়িয়ে নিয়ে বানিকে ফেরত দিয়ে দেয়। এবং ক্রিস নামটাও জেনে যায় বানি মাত্রা। আর এদিকে দেখা যায় ক্রিস একজন মিউজিশিয়ান, যে কোম্পানির একজন এইচআরকে খুব বিচ্ছিরিভাবে মারছিল, কারণ সেই এইচআর ক্রিসের সামনেই ক্রিসের গাওয়া গানকে খারাপ বলে অন্য গায়কদের গাওয়া গানকে ভালো বলেছিল। বানি পিছন থেকে সব দেখছিল। তারপর ক্রিস চলে যায় তার বন্ধুদের কাছে। সেখানে গিয়েও ঝামেলায় জড়িয়ে পড়ে ক্রিস। তার এটা মনে হয় যে তার বন্ধুরাই টাকা দিয়ে এমন রিভিউ দিয়েছে যাতে ক্রিসের নামই নেই। এর ফলে তার আজকের শ্যুট বাতিল হয়ে যায়, কারণ তার সব ব্র্যান্ড মেম্বাররা চলে যায়। কিন্তু সে হাল ছাড়ে না। তার একমাত্র বন্ধু গিবি তার পাশে থাকে। ক্রিস একাই গিটার হাতে স্টেজে ওঠে, একটা চমৎকার দেখে গান গায়। এর থেকে সবাই বুঝে যায় যে ক্রিস একজন প্রতিভাবান গায়ক। তার দরকার ছিল শুধুমাত্র একটা সুযোগ। গ্রিবি তখনই ক্রিসকে জানায় প্রিন্স নামের এক বিখ্যাত র্যাপার একটা ক্লাসিক গান খুঁজছে তার পরবর্তী স্টেজ শোয়ের জন্য। তাই ক্রিস যোগাযোগ করে প্রিন্সের ম্যানেজার ভিনিতের সাথে। তারপরে ক্রিসের সাথে ভিনিতের আলোচনা হয় টাকা, কপিরাইট, গান গাওয়ার কৃতিত্বর বিষয়গুলি নিয়ে। ভিনিত ক্রিসকে মাত্র 3 দিনের টাইম দেয়। তখন গিবি ভিনিতকে বলে 3 দিনে গান লেখা সম্ভব হলেও লিরিক্স লেখা কিন্তু সম্ভব নয়। ঠিক তখনই ক্রিসের চোখ পড়ে বানির দিকে। আসলে বানি সেই দিন অফিসে এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নিতে। প্রিন্স বড় তারকা হওয়ায় বানিকে 2 মাস পর আসতে বলা হয়। বানি ভেতরে ঢুকতে পারছিল না দেখে ক্রিস বানিকে ভিতরে ঢুকতে সাহায্য করে। ঠিক তখনই বানির সেই ডায়েরি ক্রিসের হাতে পড়ে যায়। আর সেই ডায়েরির মধ্যে কিছু ছেঁড়া পাতায় কিছু লেখা ছিল যা কবিতার মতো। সেই ডায়েরির ছেঁড়া পাতায় লেখা কিছু লাইন দিয়ে ক্রিস একটা গান বানিয়ে ফেলে, আর গানটা গেয়েও ফেলে। যদিও ডায়েরির ছেঁড়া পাতায় মাত্র 2-3 লাইনই লেখা ছিল, ক্রিস সেই 2-3 লাইন লেখা দিয়ে একটা গান লিখে যখন তা গেয়ে তোলে, তা শুনে প্রিন্স মুগ্ধ হয়ে যায়। তখন প্রিন্স ক্রিসকে বলে যে এই গানের পুরো ভার্সান তার চাই। আর তখনই ক্রিস বানিকে বলে তুমি এই লেখা গানটা পুরোটা আমায় লিখে দাও। আর সে বানি আর সে বানিকে বলে গানটা রিলিজ হওয়ার আগেই সে প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ বানিকে করে দেবে। এরপর বানি তার শর্তে রাজি হয়ে যায় এবং রাত জেগে তারা দুজনেই এই গান লেখার কাজ শুরু করে দেয়। বানি ক্রিসের স্টুডিওতে আসে আর লিরিক্স লেখা স্টার্ট করে দেয়, কিন্তু কিছুতেই লিরিক্সটা লিখতে পারছিল না। আর বানি ভিতরে ভিতরে অস্বস্তি বোধ করছিল। এদিকে ক্রিস অপেক্ষা করছিল বানি কখন লেখাটা শেষ করবে। তখন বানি ক্রিসকে বলে সব গান হুটহাট করে লেখা যায় না, কিছু কিছু গান থাকে যা লিখতে সময় লাগে। বানি আরো বলে যখন আমরা কোনো গান শুনি তখন সেই গানগুলোর সাথে আমাদের ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত মিলে যায়।
আর তা আমাদের মন ছুঁয়ে যায়। কিন্তু এই গান লিখতে গিয়ে আমি এত প্রেসার ফিল করছি যে আমি গানটা লিখতেই পারছি না। ক্রিস বানিকে ঠিক তখনই একটা ছোট ক্রিকেট কোর্টে নিয়ে যায়, আর ক্রিস বানিকে বুঝিয়ে বলে যে ক্রিকেট খেলার সময়ও একটা ব্যাটসম্যানের মাথায় কত চাপ থাকে। ধরো ইন্ডিয়া পাকিস্তানের খেলা চলছে, শেষ বলে 5 রান বাকি, সেই পরিস্থিতিতে একটা ব্যাটসম্যান কত চাপে থাকে, তারপরেও কিন্তু সে 6 মারে। ক্রিস এইসব বলে বানিকে মোটিভেট করে, বানি অনেকটা মোটিভেশন পায়। তারপরেই বানির মাথায় কিছু লাইন চলে আসে, আর বানি গান লেখা স্টার্ট করে দেয়। বানি গানের লাইনগুলো যত লেখে, ক্রিস ততই গানগুলোকে সুরে সুরে বাঁধে। এভাবেই তাদের গান লেখার শেষ পর্যায়ে চলে আসে। ঠিক তখনই জানা যায় ক্রিসের বাবা একজন মদতি ব্যক্তি। সে প্রায় সময় প্রচুর লোকের সাথে মারপিট করে আর ঝগড়া ঝামেলা করে। এর ফলে ক্রিসের বাড়িতে প্রায় সময় পুলিশ চলে আসে। ক্রিসের মা বেঁচে নেই, আর তার বাবা ক্রিসের থেকে আলাদা থাকে। ক্রিস আর ক্রিসের বাবার সম্পর্কটা ঠিক ভালো নয়, তারপরেও ক্রিস তার বাবাকে খুব ভালোবাসে। এই সব কিছুই বানির চোখে পড়ে। তারপরেই বানি ক্রিসকে সাথে নিয়ে ক্রিসের বাবাকে নিয়ে একটা হসপিটালে যায়। সেই হসপিটালের চিকিৎসার খরচা প্রায় 9 লক্ষ টাকা। সেই মুহূর্তে ক্রিসের কাছে কোনো টাকা ছিল না। তখন ক্রিস প্রিন্সের ম্যানেজার বিনীতের সাথে দেখা করে আর বলে, গানের বদলে আমার কোনো নাম বা কপিরাইট চাই না, আমার অ্যাডভান্সে 9 লক্ষ টাকা চাই। বিনীত এই কথাতে রাজি হয়ে যায় আর ক্রিসকে অ্যাডভান্সে 9 লক্ষ টাকা দিয়ে দেয়। তারপরে ক্রিস তার বাবাকে হসপিটালে ভর্তি করে দেয়। এরপরেই হয় ক্রিসের স্টেজ শো। সেই স্টেজে না কোথাও আছে ক্রিসের নাম, না কোথাও আছে কপিরাইট। তারপরেও ক্রিস সেখানে উপস্থিত হয়। অনুষ্ঠান স্থলে খুব ভিড় ছিল আর সবাই গানটাকে পছন্দও করে। ঠিক তখনই সেইখানে বানি চলে আসে, কারণ বানি জানতো ওখানে ক্রিস অবশ্যই আসবে। তো স্টেজ শো এর মাঝে তারা একে অপরকে খুঁজে পায় আর একে অপরকে জড়িয়ে ধরে, কারণ তারা নিজেরা ভালো করেই জানে যে এই গানটার জন্য তারা কতটা পরিশ্রম করেছে। এরপরেই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এভাবে কয়েকদিন সুন্দরভাবে কাটার পর ক্রিস বানিকে জানায় তার সেই পুরনো বন্ধুগুলোর কথা, যাদের সাথে কিছুদিন আগে ক্রিসের ঝামেলা হয়েছে। ক্রিস বানিকে জানায় যে সে একজন গায়ক, তার গান লেখার জন্য অবশ্যই বানি আছে, কিন্তু লিরিক্স দেওয়ার জন্য তার কোনো মিউজিশিয়ানের ব্র্যান্ড গ্রুপ নেই। ঠিক তখনই বানি ক্রিসকে মোটিভেশন করে আর ক্রিসকে বোঝায় যে ক্রিসের বন্ধুদের ছাড়া ক্রিসের জীবন চলা অসম্ভব, কারণ ক্রিস একজন গায়ক, তার গানের মিউজিক বা লিরিক্স অ্যাড করার জন্য তার বন্ধুদেরকে তার দরকার। সেটা শুনেই ক্রিস নিজের ভুলটা বুঝতে পারে আর তার পুরনো বন্ধুদের কাছে গিয়ে ক্ষমা চায়। ক্রিস তার বন্ধুদেরকে আরো বলে যে এরপর আমরা খুব বড় কিছু একটা করব, আমাদের কাছে এমন কিছু আছে যার সাহায্যে আমরা অনেক সুন্দর সুন্দর গান তৈরি করতে পারি। এরপর বানি সেই ব্র্যান্ডের সাথে কাজ করা শুরু করে দেয় আর দারুণ দারুণ লিরিক্সও লেখা স্টার্ট করে দেয়, আর তারা নতুন গান লেখাও স্টার্ট করে দেয়। এই গানের জন্য ক্রিস আর তার টিম প্রচুর পরিশ্রম করে এবং এই গানটি গাওয়ার পর যখন ইউটিউবে আপলোড করা হয়, প্রথম দিনেই গানটা অনেকটা ভাইরাল হয়ে যায়। আর এই গানের সম্পূর্ণ কৃতিত্ব যায় বানির ঝুলিতে। এরকম গান তারা আগেও অনেক বানিয়েছে, কিন্তু ভাইরাল হয়নি, কারণ ভালো লিরিক্স রাইটার ছিল না। কিন্তু এখন বানি আছে, বানির লেখা গান ভাইরাল হয়, তারা খুবই আনন্দিত হয়ে পড়ে। বানি আর ক্রিস তখন একে অপরের অনেক কাছে চলে আসে আর তারা আবেগে সংযুক্ত হয়ে পড়ে। একদিন ক্রিস বানিকে তার বাড়িতে ছাড়তে যায়, তখন বানির পরিবার সেটা দেখে ফেলে। বানির মা জানায় যে আগের বারে যখন তুমি ডিপ্রেশনে ছিলে তখন তোমার পুরো পরিবার তোমার পাশে ছিল, এরপরও যদি তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাও তখন কিন্তু তোমার পরিবার তোমার পাশে থাকবে না। এই কথাগুলো ক্রিসও শুনে ফেলে, কারণ ক্রিস বানির ব্যাগ ফেরত দিতে বানিদের বাড়িতে এসেছিল। এই কথাগুলো শুনে ক্রিস স্তব্ধ হয়ে যায়। এত সব বকাঝকার কথা শুনে বানি নিজের জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তৎক্ষণাৎই বানির পরিবার বানিকে নিয়ে হসপিটালে ভর্তি করে। সেখানে ক্রিসও ছুটে আসে, আর তখনও বানির মা প্রচণ্ড রেগে। তখন বানির মা ক্রিসকে বলে, তুমি যদি বানিকে সত্যি সত্যি ভালোবাসো তাহলে বানিকে বিয়ে করো, আর যদি বিয়ে করতে না পারো তাহলে বানির থেকে অনেক দূরে সরে যাও। বানির মা বলে, না হলে কিন্তু আমি এসব সহ্য করব না। ঠিক তখনই ক্রিস হাসপাতালের ভিতর বানির কাছে যায় আর বানিকে গিয়ে বলে যে চলো আমরা বিয়ে করে ফেলি। ঠিক তখনই বানি জানায় যে বিয়ে এত সহজ নয়, এটা একটা অনেক বড় দায়িত্ব, তোমার এখন সুপারস্টার হওয়াটা জরুরি, আর বিয়ে তো আজকাল যখন তখন করা যায়। বানি জানায়, আমি চাই না আমার জন্য তোমার স্বপ্নগুলো নষ্ট হয়ে যাক, কারণ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এরপরে বানি হসপিটাল থেকে বাড়িতে চলে যায়
আর ধীরে ধীরে সুস্থ হতে থাকে। ঠিক তখনই ক্রিস চলে যায় তার বন্ধুদের সাথে গোয়াতে, কারণ তারা একটা ট্রাভেল ভিডিও শ্যুট করতে যাচ্ছিল। ক্রিস গোয়ায় গিয়ে দেখে যেখানে তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে, আর চারিদিক থেকে অনেক লোক তাদেরকে ঘিরে ধরেছে। এখন ক্রিস সত্যিকারের একটা সুপারস্টার হয়ে গিয়েছে। বানিকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিল। কিছুদিন পর বানিকে কিছু টেস্ট করার জন্য আবার হসপিটালে ডাকা হয়, আর তখনই টেস্ট করে জানা যায় যে বানির অ্যালজাইমার হয়েছে। বানি নিজেও এটা লক্ষ্য করছিল যে সে দিন দিন অনেক কিছু ভুলে যাচ্ছে, কিন্তু সে তখনও এটা বুঝতে পারেনি যে এটা অ্যালজাইমারের লক্ষণ। আর এই রোগের কোনো চিকিৎসা নেই। ডাক্তার তাকে বলে এখন থেকে তোমাকে অনেক সাবধানে থাকতে হবে। এই কথা শুনে বানি প্রচন্ড ভেঙে পড়ে। তারপরে হসপিটাল থেকে বেরোতেই সেখানে ক্রিসকে দেখতে পায়। তখন বানিকে ক্রিস জানায় যে এখন আমি অনেক বড় সুপারস্টার। ক্রিস বলে যে গোয়ার মানুষ তাকে অনেক ভালোবাসা দিয়েছে। ঠিক তখনই বানি ক্রিসকে অ্যালজাইমারের কথা জানাতে যায়, কিন্তু ক্রিসের খুশি দেখে বানি কিছুই বলতে পারে না। তারপরের দিনই বানি অফিসে জয়েন করে, কিন্তু বানির মাথায় একটা কথাই ঘুরতে থাকে, অ্যালজাইমার। অফিসে এসে সে মাহিসকে দেখতে পায়। মাহিসকে দেখেই তার পুরনো সব স্মৃতি ফিরে আসে, কিন্তু বানি কিছুই বলে না। বানি ক্রিসের কাছে যায়। তখনই ক্রিস জানায় যে এখন তাকে যেতে হবে দিল্লিতে একটা বড় কনসার্টের জন্য, আর সে আরো জানায় যে এটাই তাদের জীবনের সব থেকে বড় সুযোগ। কিন্তু এখনো বানি ক্রিসকে কিছুই বলেনি তার রোগ সম্পর্কে। বানি জানতো যে সে যদি ক্রিসকে এই রোগের সম্বন্ধে জানিয়ে দেয় তাহলে কখনোই ক্রিস এই কনসার্ট করতে রাজি হবে না। এই অবস্থায় ক্রিস বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে, আর বানি বেরিয়ে পড়ে তার অফিসের একটা পার্টির দিকে। আর সেই পার্টিতে গিয়ে বানির আবার মাহিসের সাথে দেখা হয়, আর মাহিসকে দেখেই যেন তার পুরনো সব স্মৃতি ফিরে আসে। বানি যেন চলে যায় সেই সময় যখন বানি আর মাহিসের বিয়ে হতে যাচ্ছিল। সেই পার্টিতে মাহিসের স্ত্রীও উপস্থিত ছিল। তখন বানি মাহিসের কাছে কাকতি মিনতি করে কিছু বলতে চায়, আর তখন মাহিস পার্টির মধ্যে সবার সামনে বানিকে ধমক দেয় আর পার্টি থেকে বের করে দেয়। আর বানি নিজের ব্যাগটা ভুলে সেই পার্টিতে ফেলে আসে। আর পরে ক্রিস বানিকে ফোন করলে সেই ফোনটা রিসিভ করে একটা সিকিউরিটি গার্ড, আর সেই সিকিউরিটি গার্ড ক্রিসকে পার্টির মধ্যে হওয়া সব ঘটনা জানিয়ে দেয়। তখন ক্রিস তার ফ্লাইট মিস করে দৌড়ে চলে আসে সেই পার্টিতে, আর গিয়ে ক্রিস বানির সেই ব্যাগটা হাতে তুলে নেয়। আর ব্যাগটা খুলতেই তখনই ক্রিসের চোখে পড়ে সেই অ্যালজাইমারের রিপোর্ট। তারপরে ক্রিস বুঝতে পারে ধীরে ধীরে বানির আচরণ এমন কেন হয়ে যাচ্ছিল। তারপরে ক্রিস সরাসরি দেখা করতে যায় বানির কাছে। বানি তখন ক্রিসকে জানায় যে তুমি সবকিছু জেনে গেছো, আমার মনে হয় এখন আমাদের একসাথে থাকা উচিত নয়। কিন্তু ক্রিস বলে তুমি আমায় মনে রাখো বা না রাখো, আমি সবসময় তোমার পাশেই থাকবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর এদিকে বানির পরিবারও সবকিছু জানতো। আর বানির পরিবার আবার হসপিটালে যায়, আর সেখান থেকে ডাক্তার বলে যে এখন বানিকে অনেকটা সাবধানে থাকতে হবে, আর ওকে একটা রুটিন মেনে থাকতে হবে, আর থাকতে হবে শান্ত পরিবেশে। যেমন ধরো পাহাড়ের কোলে বা সমুদ্রের ধারে, এই পরিবেশ ওর জন্য একটা থেরাপি হবে। এই কথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় সে বানিকে সমুদ্রের ধারে নিয়ে যাবে। তারপরে ক্রিস বানিকে নিয়ে চলে যায় আলিবাগের সমুদ্রের পাড়ে, আর সেখানেই তারা থাকতে শুরু করে। এরপরে ক্রিস আর বানি খুব সুন্দর মুহূর্ত উপভোগ করতে থাকে সেই সমুদ্রের পাড়ে। কিন্তু তারপরেও বানি ধীরে ধীরে সবকিছু ভুলে যেতে থাকে। তবু ক্রিসের কোনো রকম আপত্তি ছিল না, কারণ ক্রিস এটা জানতো যে ভালোবাসা মানে পাশে থাকা, তাতে বানির স্মৃতি থাকুক আর না থাকুক। আর এদিকে ক্রিস দিল্লিতে সেই বড় কনসার্টটা করতে পারেনি, কিন্তু ক্রিসের বন্ধুরা সেই কনসার্টটা করে আর বিশালভাবে সাকসেস হয়। এরপর আবার মুম্বাইতে একটা বড় কনসার্টের আয়োজন হয়, আর বানি চায় যে ক্রিস এতে উপস্থিত থাকুক। আর বানি আরও বলে যে এই স্টেজ শোতে আমি অনেক খুশি, আমি এই স্টেজ শোতে তোমার স্টেজের সামনে থাকবো, কেউ হাততালি দিক না দিক আমি দেব, কেউ তোমার নাম করুক না করুক আমি করব। সব প্রস্তুতি শেষ হয়, আর ক্রিস স্টেজে ওঠে গান গাইতে। ঠিক তখনই ঘটে সব থেকে বড় অপ্রত্যাশিত ঘটনা। পরে জানা যায় যে মাহিসই এই কনসার্টকে স্পন্সর করেছিল। আর বানি যেই মাহিসকে দেখে তখন বানির আবার সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়, আর বানি মাহিসকে বলে যে আমাকে কখনো ছেড়ে যেও না। মাহিস বানির সাথে একটা ঘরে যায়। ঠিক তখনই সেখানে ক্রিস চলে আসে, আর ক্রিস বলে এখন বানি আর তোমার সাথে থাকতে চায় না, ও এখন আমার সাথে থাকতে চায়। তখন মাহেশ ক্রিসকে বলে তুমি দূরে সরে যাও। ক্রিস তখন এটা ভালো করেই জানতো যে এটা বানির সেই অসুস্থতার প্রতিক্রিয়া, তাই সে রাগে মাহেশকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে। কারণ ক্রিস ভালো করেই জানতো মাহেশ তার ভালোবাসার মানুষের
দুর্বলতার সুযোগ নিতে যাচ্ছে। ঠিক তখনই বানি পিছন থেকে একটা ছুরি নিয়ে আসে আর এসে ক্রিসকে বলে যে তুমি যদি মাহিসের গায়ে আর একবারও হাত তোলো তাহলে আমি তোমাকে ছুরি দিয়ে আঘাত করব। ক্রিস কিন্তু ভয় পায় না। ক্রিস ধীরে ধীরে বানির দিকে এগিয়ে আসে। ঠিক তখনই বানি ক্রিসের হাতে ছুরি বসিয়ে দেয়। ক্রিস কিন্তু পিছনে হটে না। ক্রিস বানিকে জড়িয়ে ধরে বসে থাকে। ঠিক তখনই বানি অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন বানির জ্ঞান ফেরে তখন বানি কিছুই মনে রাখতে পারে না। সে ক্রিসকে বলে যে আজকেই তোমার কনসার্ট না? ক্রিস হাসে আর বলে কনসার্ট তো কালকে ছিল, আর কালকে তুমি অনেক খুশিও ছিলে। তারপরে ক্রিস বলে তার একটা বন্ধুর তার গার্লফ্রেন্ডের সাথে রাগ করে বসে আছে, তুমি এমন একটা গান দাও যাতে সে আবার ফিরে আসে। তখন বানি ক্রিসকে একটা গান লিখে দেয় আর বলে যে কেউ যদি রাগ করে থাকে এই গানটা শোনার সাথে সাথে সে দৌড়ে চলে আসবে। আর আগের দিন ওই ঘটনার জন্য ক্রিসের গ্রুপ মেম্বারদের প্রচন্ড অপমান সহ্য করতে হয়। তাই ক্রিস যায় তাই গ্রুপ মেম্বারদের কাছে ক্ষমা চাইতে আর বলে যে বিনিশ স্যারকে গিয়েও ক্রিস সরাসরি ক্ষমা চাইবে যাতে উনি ক্রিসকে ক্ষমা করে দেয়, যাতে উনি আবার কনসার্ট করার অনুমতি দেয়। তখন ক্রিসের গ্রুপ মেম্বাররা ক্রিসকে বলে এই কনসার্ট আমরা সবাই মিলে করব, আর না হলে কেউ করবো না। আমরা আগের সেই ক্রিস কাপুরকে চাই। তুই আগের মতো আর নেই, তুই অনেক বদলে গেছিস। সেই আগের ক্রিস কাপুরের মধ্যে আর সেই অ্যাটিটিউড ভাবটা নেই। এরপরে ক্রিস চলে যায় বানির সাথে দেখা করতে, আর দেখা করতে গিয়ে বানিকে খুঁজে পায় না। সে সমুদ্রের ধারেও খুঁজতে যায়, সমুদ্রের ধারেও খুঁজে পায় না, বাড়িতেও খুঁজে পায় না। এরপর বানির পরিবারকে সে এই কথাটা জানিয়ে দেয়। বানির পরিবার থানায় গিয়ে বানির নামে অভিযোগ করে। এরপর বানির পরিবার পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ বলে যে আমরা গত 2 মাস ধরে খোঁজার চেষ্টা করছি, কিন্তু যারা নিখোঁজ হয়ে যায় তাদের এত সহজে খুঁজে পাওয়া যায় না। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে যায়, কিন্তু ক্রিস বানিকে খুঁজে পায় না। কিন্তু ক্রিস বানিকে সেই আগের মতোই গভীরভাবে ভালোবাসে। বানি নিখোঁজ হওয়ার আগে একটা গান লিখে গিয়েছিল, সেই গানটা দিয়েই ক্রিস কাপুর হয়ে ওঠে ভারতবর্ষের সব থেকে বড় সুপারস্টার। সেই ভেবে ক্রিস বারবার সেই একই গান গাইতো। সে ভাবতো যে এই গানটা শুনে হয়তোবা কোনোদিন বানি ফিরে আসবে। এই সময় ক্রিস আর তার বন্ধুরা লন্ডনে একটা কনসার্ট করার সুযোগ পায়। এখন ক্রিস আর তার গ্রুপ অত্যন্ত জনপ্রিয় এবং সফল। সেখানে গ্রেভি ক্রিসের বানানো রিলস দেখতে থাকে। একটা গানে সে দেখতে পায় বানির চোখ। তারপরেই ক্রিস সব ফেলে ছুটে যায় সেই মানালিতে যেখানে ভিডিওটা তোলা হয়েছিল। সেখানে গিয়ে ক্রিস জানতে পারে যে বানি একটা মহিলা হোস্টেলে থাকে। আর সেখানের কর্মীদের কাছ থেকে ক্রিস জানতে পারে যে বানি সারাদিন ক্রিসের কথাই বলতো। বানির ঘরে লাগানো ছিল ক্রিসের ছবি, ক্রিসের পোস্টার, পেপার কাটিং ইত্যাদি। বানির ঘরের মধ্যে ক্রিস একটা চিঠি লেখা পায়। সেই চিঠিতে লেখা ছিল যে ক্রিস, যেন তুমি কোনোদিনই এই চিঠিটা না পড়তে পারো, আর যদি তুমি এই চিঠিটা পড়ছো তাহলে তুমি সব ফেলে আমার কাছে ছুটে এসেছো, যেটা বানি কোনোদিনই চায়নি। এখান থেকেই জানা যায় যে বানি সেই দিন কনসার্টের ভিডিও দেখে বুঝতে পেরেছিল যে বানি সেই দিন কী ভুল করেছিল, কিভাবে বানি ক্রিসকে কষ্ট দিয়েছিল। অবশেষে ক্রিস আবার খুঁজে পায় বানিকে, কিন্তু ততদিনে বানির সেই রোগের প্রভাব চরম পর্যায়ে। বানি কিছুই মনে করতে পারছে না। বানি ক্রিসকে দেখে বলে, আপনি কে? তখন ক্রিস বলে, আমি একটা গায়ক, কিন্তু অনেকদিন ধরেই কোনো গান লিখতে পারছি না, কারণ আমার কাছে শব্দই নেই। তখন বানি বলে, আমিও কিছু গান লিখতে চাই, কিন্তু লিখে উঠতে পারছি না। তখন ক্রিস বলে, আমি জানি যে একা ঘরে বসে কখনো গান লেখা যায় না। যে গান মানুষের হৃদয় ছুঁয়ে যায় সেই গান বিশেষ মুহূর্তে লেখা হয়, এভাবে না। এরপরে ক্রিস বানিকে নিয়ে যায় সেই পুরানো দিনের মতো। তারপরে গিয়ে ক্রিকেট খেলতে শুরু করে যাতে বানির সব কিছু মনে পড়ে যায়। কিন্তু বানির কিছুই মনে পড়ে না। ক্রিস অনেক চেষ্টা করে মনে করানোর, কিন্তু তারপরেও বানি কিচ্ছু মনে করতে পারে না। ক্রিসের অনেক চেষ্টার পর বানি একটা সময় বলে ওঠে, ক্রিস কাপুর। তারপরে বানির সব মনে পড়ে যায়। এরপর বানি বলে ওঠে, আই লাভ ইউ ক্রিস কাপুর। এরপর বানি আর ক্রিস একসাথে কনসার্টে যায়, তারপরে বিয়ে করে ফেলে। তারপর বানির ডায়েরিতে লেখা থাকে তাদের দুজনের সুন্দর স্মৃতি। এই হ্যাপি এন্ডিং হয় এই সুন্দর লাভ স্টোরির। গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে তোমরা একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমার যে বন্ধুরা এখন এই সায়ারা মুভিটা দেখেনি তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ধামাকাদার ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।